2026 সালের নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে যে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বেসিক আলোচনা করব। তার পরবর্তীতে হচ্ছে যে মূল পর্বের আলোচনা শুরু করব। এই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজি নাম কি? বাস্তব সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রিয়েল নাম্বারস। তো দেখো বাস্তব সংখ্যা কিভাবে এলো সেই সম্পর্কে আমরা প্রথমে কিছু প্রাথমিক ধারণা নিই, তার পরবর্তীতে হচ্ছে যে মূল বিষয়গুলো আছে ধীরে ধীরে সেগুলো আলোচনা করব। তো দেখো প্রথমে কি বলা আছে, সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায় অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। তো দেখো এখানে একটি সঠিক উত্তর প্রশ্ন আসতে পারে বা এমসিকিউ প্রশ্ন, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে বলা আছে যে গণিতের সৃষ্টি কখন? গণিতের সৃষ্টি হচ্ছে যে সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের প্রায় জন্মের 2000 বছর পূর্বে। এরপর নানা জাতীয় সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যারীতির অধুনা একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। তো দেখো তারপরে কি বলা আছে, এই অংশের পরে বলা আছে যে স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। তো সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন কারা? সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক পদ্ধতির প্রচলন করেন হচ্ছে ভারতীয় গণিতবিদগণ। ভারতবর্ষের যে গণিতবিদগণ ছিলেন প্রাচীন ভারতবর্ষে, তারা হচ্ছে সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। তারপরে দেখো কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে সংখ্যা বর্ণনার একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ কি বলা আছে, শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসাবে গ্রহণ করেন। তো দেখো তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। আবার তারই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসাবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। তো অমূলদ যে সংখ্যাটি রয়েছে সেটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। তো অমূলদ এই সব সংখ্যা সমূহ নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে এই যে অংশটি রয়েছে, ব্যাখ্যা দেওয়া যে অংশটি রয়েছে সেটি শেষ করি। এখানে কি বলা আছে, ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা বিশেষ করে 2 এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন। দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। তো দেখো এই অধ্যায়টি পড়ে তোমরা কি কি জানতে পারবে। এই অধ্যায় শেষে কি বলা আছে, যে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কোন কোন বিষয় নিয়ে ধারণা লাভ করতে পারবে বা জানতে পারবে। এখানে কি বলা আছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে। তো বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? এখানে একটি প্রশ্ন আসে যে বাস্তব সংখ্যা বলা হয়েছে, বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যা গণিতের সংখ্যা লেখায় পাওয়া যায় সে সকল সংখ্যাকে সহজভাবে কি বলা হয়, বাস্তব সংখ্যা বলা হয়। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে হবে। তো দশমিক ভগ্নাংশ কি সেটা আমরা ছোট থেকেই জেনে এসেছি, যে তৃতীয় শ্রেণী থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের ভগ্নাংশ পাই। তারপরে হচ্ছে যে পঞ্চম শ্রেণী থেকে দশমিক ভগ্নাংশ সমূহ পাই। তো দেখো তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে যে দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করতে পারবে। তারপরে কি বলা আছে, আবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারবে। তারপরে কি বলা আছে, তারপরে হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে, সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ ব্যাখ্যা করতে পারবে এবং এতদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তো দেখো এরপরে কি বলা আছে, এরপরে হচ্ছে যে এখানে এসেছে বাস্তব সংখ্যার যে মূল অংশটি, যে ব্যাখ্যা দেওয়ার মূল অংশটি রয়েছে সেটি এখানে দেওয়া আছে। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা কি, আমরা তো সেগুলো চিনি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে 1 2 3 4 যে গণনার সংখ্যাগুলো রয়েছে স্বাভাবিকভাবে যে গণনা করা হয় সেগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যার অনেকগুলো নাম রয়েছে। এখানে কি বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যাকে আর কি বলা যেতে পারে, স্বাভাবিক সংখ্যাকে হচ্ছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা যেতে পারে, ন্যাচারাল নাম্বারও বলা যেতে পারে, আবার স্বাভাবিক সংখ্যাও বলা যেতে পারে। তো দেখো তারপরে রয়েছে হচ্ছে যে এই যে হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার ক্ষেত্রে এক এবং সে নিজে ছাড়া তার অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যদি ওই সংখ্যা ব্যতীত এবং এক ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকে তা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, যে 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা।
দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। তো দেখো কি বলা আছে এখানে, বলা হয়েছে যে সহমৌলিক কাকে বলে? সহমৌলিক হচ্ছে যে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদের পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক। তারপরে দেখো কি বলা আছে, পূর্ণ সংখ্যা। এখানে হচ্ছে যে পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে হচ্ছে যে ইন্টিজার বলা হয়। তো এখানে দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। একটু আগেই আমি বলেছিলাম যে পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে যে সংখ্যা রেখায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সংখ্যা রেখায় পাওয়া যায়। মনে করো এই হচ্ছে একটি সংখ্যা রেখা আঁকছি, কাল্পনিক সংখ্যা রেখা। দেখো এখানে হচ্ছে শূন্য, তো এই যে ডান দিকের অংশসমূহ কোন ধরনের যে সংখ্যাগুলো থাকে সেগুলি হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো এখানে থাকবে, এখানে হবে হচ্ছে যে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4, তারপরে 5। তো বাম দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, -4, এখানে হচ্ছে -5। তো এই যে ডান দিকের অংশ রয়েছে, ডান দিকের অংশ হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর এই যে বাম দিকের অংশ রয়েছে, এই বাম দিকের অংশ হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে যে এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বার। তো দেখো p/q আকারে কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। তো দেখো এখানে p/q দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে p/q দ্বারা বোঝানো হয়েছে যে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতকে বোঝানো হয়েছে মূলত। তো যেখানে q0 is equal to 0 এবং q0 is equal to 1 এবং q দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়, যেমন হাফ, 3/2, -5/3, 4/6 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কোনো সাধারণ ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে p less than q হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ এবং p greater than q হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে কি বলা আছে? এখানে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে। প্রথম ভগ্নাংশটি কত দেওয়া আছে? হাফ, তারপরে কত দেওয়া আছে? 1/3, তারপরে 2/3, তারপর হচ্ছে যে 1/4 ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ। তারপরে রয়েছে হচ্ছে যে 3/2, 4/3, 5/3, 5/4 ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে হচ্ছে যে এই যে দেখো, আমরা যে সাধারণভাবে হর এবং লব দিয়ে যে সংখ্যাগুলোকে চিনে থাকি তার মতোই যদি সাধারণ যে ভগ্নাংশ রয়েছে সেই ভগ্নাংশের মতোই যদি বিবেচনা করি, এখানে হচ্ছে যে লব বড় রয়েছে এবং হর হর ছোট রয়েছে। তো আমরা জানি যে যার লব বড় এবং হর ছোট সেটি কোন ধরনের ভগ্নাংশ? সেটি হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। এবং যার হর বড় লব ছোট সেটি কোন ধরনের ভগ্নাংশ? সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো কোন সংখ্যা রয়েছে, তারপরে হচ্ছে যে মূলদ সংখ্যা রয়েছে। এখানে কি বলা আছে? এই যে মূলদ সংখ্যার অংশ। তো মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাদেরকে হচ্ছে যে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যাকে আবার কিভাবে লেখা যায়? মূলদ সংখ্যাকে হচ্ছে যে আবার p/q আকারেও লেখা যায়। তো p/q আকারের সংজ্ঞা দিলেও হচ্ছে যে মূলদ সংখ্যার সংখ্যাটা হয়ে যাবে। তো দেখো p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তো সংক্ষেপে বললে কি বলতে হবে? মূলদ সংখ্যা কাকে বলে? সংক্ষেপে যদি বলতে চাও যে মূলদ সংখ্যা কাকে বলে, তখন হচ্ছে যে শুধু লিখতে পারো p/q আকারের সংখ্যাকে হচ্ছে যে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q0 is equal to 0, যেমন 3/1 is equal to 3, 11/2 is equal to 5.5 এবং 5/3 is equal to 1.66 ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। তো দেখো এখানে একটি কিন্তু রয়েছে। কিন্তু কি? এই যে 1.66, এই যে 1.666, তারপরে এই যে ডট ডট রয়েছে, এটি কিন্তু মূলদ সংখ্যা। আবার যদি আমি এটাকে এভাবে লিখি 1.67325 এই লিখলাম, এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এই দেখো এখানে 1 পয়েন্ট পরে, এই যে 1 এর পরে যে দশমিক পরে যে 3টি 6 রয়েছে, এগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে। তো দেখো একই সংখ্যা যদি বারবার রিপিট হয় দশমিক পরে কোনো সংখ্যার ক্ষেত্রে, সেটি কিন্তু মূলদ সংখ্যা হবে। সেটি কোন ধরনের সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। এখানে দেখো 6 পরে 7 এসেছে, আবার কিন্তু 6 আসে নাই, অর্থাৎ রিপিট হয় না। যদি রিপিট না হয় সেটি কোন ধরনের সংখ্যা? সেটি হচ্ছে যে অমূলদ সংখ্যা। তো দেখো মূলদ সংখ্যা কিভাবে আমরা সহজেই চিনতে পারি সেটি কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে যে অমূলদ সংখ্যা। কি বলা আছে এখানে? এখানে রয়েছে হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাকে ইংরেজিতে কি বলে? ইররেশনাল নাম্বার। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে কি বলে? সে সকল সংখ্যাকে হচ্ছে অমূলদ সংখ্যা বলে। যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q0 is equal to 0, সেক্ষেত্রে অমূলদ সংখ্যা বলা হয়। তারপর কি বলা আছে? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। এখানে কি বলা আছে? কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, কোন স্বাভাবিক সংখ্যা। তো দেখো 2 কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা, তার বর্গমূল কত? এই যে √2 করলে যত ভ্যালু আসবে সেটি হচ্ছে যে তার বর্গমূলের যে সংখ্যা সেটি। তো এখানে দেখো 1 পয়েন্ট কত এসেছে? এখানে হচ্ছে যে 1.414, তারপরে কত? 213। এখানে কিন্তু দেখো রিপিট হয় নাই।
কি রিপিট হয় না, প্রথমে হচ্ছে যে 4, তারপরে 1, তারপরে 4 ঠিকই এসেছে, কিন্তু 4 পরে 2 আবার চলে এসেছে। 4 পরে যদি 2 না এসে 1 আসতো, তখন কিন্তু এটি গুণ সংখ্যা হয়ে যেত, তখন হচ্ছে যে এটি মূলদ সংখ্যা হয়ে যেত। যেহেতু এটি বারবার রিপিট হয় নাই, তার জন্য এটি কোন ধরনের সংখ্যা, এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তো দেখো তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে যে দশমিক ভগ্নাংশ। কোন ধরনের ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে ইংরেজিতে কি বলা হয়? দশমিক ভগ্নাংশকে ইংরেজিতে হচ্ছে যে ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার বলা হয়। তো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলে একে দশমিক ভগ্নাংশ বলে। তো আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে পাই? দশমিক ভগ্নাংশ পাই হচ্ছে যে মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলেই হচ্ছে যে দশমিক ভগ্নাংশ পাই। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 3 is equal to 3.0, তারপরে কত 5/2 is equal to 2.5, 10/3 is equal to 3.3333। তো দেখো তারপরে √3 is equal to সামথিং দেওয়া আছে বা ভ্যালু দেওয়া আছে ইত্যাদি দশমিক ভগ্নাংশ। এই যে দশমিক যে বিন্দু রয়েছে, তারপরে কিছু ভ্যালু রয়েছে, যার জন্য এটি কোন ধরনের ভগ্নাংশ? এটি হচ্ছে একটি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ সসীম বলতে কি বোঝানো হয়? সসীম বলতে বোঝানো হয় যে সংখ্যা হচ্ছে সীমিত বা সহজে গণনা করা যায়, আমাদের গণনার আওতার মধ্যে থাকে, সেটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর যেটি আমাদের গণনার আওতার বাইরে চলে যায়, অর্থাৎ প্রচুর সংখ্যা দেখা যায়, সেটি কোন ধরনের সংখ্যা? সেটি হচ্ছে যে অসীম দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশের পরে দেখো কি রয়েছে, দশমিক ভগ্নাংশের পরে হচ্ছে যে এখানে কি বলা আছে, আর একটি লাইন রয়েছে যে আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো আবৃত্ত দশমিক বলতে কি বোঝায়? আবৃত্ত দশমিক বলতে বোঝায় হচ্ছে যে এই যে দেখো এখানে একটি ভগ্নাংশ রয়েছে, যেমন ধরো এই যে একটি ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশের পরে কি হয়েছে, দশমিক ভগ্নাংশের পরে হচ্ছে যে সংখ্যাগুলো পুনরাবৃত্তি করেছে, অর্থাৎ রিপিট হয়েছে। এই দেখো দশমিক 1 পরে কত দশমিক রয়েছে, তারপরে 2 3, তারপরে আবার হচ্ছে 2 3 2 3 2 3 কি হয়েছে, দুইবার রিপিট হয়েছে। তো এটি কিভাবে আবৃত্ত দশমিক দিয়ে লেখা হয়? আবৃত্ত দশমিক হচ্ছে যে উপরে কি দেওয়া হয়, উপরে হচ্ছে সংখ্যার উপরে হচ্ছে বিন্দু বা ফুটা দেওয়া হয়। এই যে যেমন ধরো তারপরে কত রয়েছে 5.1654, এখানে দেখো 6 এর উপরে কি রয়েছে, 6 এর উপরে হচ্ছে যে ফুটা রয়েছে, তারপরে দেখো 4 এর উপরে কি রয়েছে, 4 এর উপরেও ফুটা রয়েছে। এই যে ফুটা, এই ফুটা দ্বারাই হচ্ছে যে আবৃত্ত বা পৌনঃপুনিক নির্দেশ করা হয়। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে যে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। এখানে কত দেওয়া আছে, প্রথমে হচ্ছে যে 0, তারপরে +-1, তারপরে +-2, +-3, এভাবে অনেকগুলো সংখ্যা রয়েছে। তারপরে কি বলা আছে, তারপরে হচ্ছে যে ধনাত্মক সংখ্যা। তারপরে এই হচ্ছে যে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে সকল বড় সংখ্যাকেই হচ্ছে যে ধনাত্মক সংখ্যা বলা হয়। তো দেখো এখানে যে সংজ্ঞা রয়েছে সেটিতে কি বলা আছে, সংজ্ঞাটিতে কি নির্দেশ করা আছে, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। তো দেখো শূন্য থেকে সকল বড় ধনাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে যে কত, শূন্য থেকে বড় যেমন ধর 1, আমি যদি 0.15 এরকমও লিখি, তখনও কিন্তু এখানে জিরোর ভ্যালু থেকেও কি রয়েছে, মান বেশি রয়েছে, এটিও কোন ধরনের সংখ্যা, এটিও হচ্ছে ধনাত্মক সংখ্যা। অথবা 2, 1/5 এগুলোও কিন্তু কোন ধরনের সংখ্যা, এগুলো হচ্ছে যে ধনাত্মক সংখ্যা। বা হাফ লিখলাম, এই হাফও কিন্তু কোন ধরনের সংখ্যা, হাফও হচ্ছে যে ধনাত্মক সংখ্যা, কারণ এখানে প্রত্যেকটি শূন্য থেকে বড় মান প্রকাশ করে, তার ফলে এগুলো কি প্রকাশ করবে, হচ্ছে যে ধনাত্মক সংখ্যা নির্দেশ করবে। তারপরে দেখো কি বলা আছে, তারপরে হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা রয়েছে। কি রয়েছে এখানে, হচ্ছে যে ঋণাত্মক সংখ্যার কথা বলা আছে। তো ঋণাত্মক সংখ্যা কাকে বলে? ঋণাত্মক সংখ্যা বলতে বোঝায় যে শূন্য থেকে যে সকল সংখ্যা ছোট, সেই সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে বা বোঝানো হয়। তো দেখো এখানে -2 কি, -2 হচ্ছে যে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সকল সংখ্যায় ঋণাত্মক সংখ্যা। তারপরে -1/2, -3/2, -√2, -0.415, -6, 0.62 ইত্যাদি সবগুলো সংখ্যাই কোন ধরনের সংখ্যা? সবগুলো সংখ্যাই হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা কিভাবে এসেছে? ঋণাত্মক সংখ্যা হচ্ছে যে এই যে সংখ্যা রেখা রয়েছে, যেমন ধরো এখানে হচ্ছে কোন সাইড, এখানে হচ্ছে যে রাইট সাইড বা ডান পক্ষ, এটা হচ্ছে লেফট সাইড বা বাম পক্ষ। তো এই যে বাম দিকের অংশ রয়েছে, এই দিকে কিন্তু সব সংখ্যাগুলো কোন দিকে যায়, মাইনাস হয়, বা যে সকল সংখ্যা শূন্য থেকে ছোট, এই হচ্ছে যে কোন দিকে যায়, এই বাম দিকে যায়। এই বাম দিকে যাওয়া সংখ্যাগুলো বা বাম দিকে গণনাকৃত সংখ্যাগুলি হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে যে অঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যা কাকে বলে? অঋণাত্মক সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন শূন্য সহ। তো আমি ধরলাম এখানে রয়েছে শূন্য, তারপরে রয়েছে হাফ, তারপরে রয়েছে 1/5, তারপরে লিখলাম 4। তো এখানে প্রত্যেকটি সংখ্যায় কি, প্রত্যেকটি সংখ্যায় হচ্ছে যে শূন্য থেকে বড়। তো শূন্য থেকে বড় হয়েছে মানে এটি কোন ধরনের সংখ্যা, অঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা। তো একে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হচ্ছে যে নন নেগেটিভ নাম্বার।
তো দেখো তারপরে এখানে কি রয়েছে, তারপরে এই যে উপরে যে অংশটুকু আমরা আলোচনা করেছি সেই সম্পর্কিত এখানে একটি ডায়াগ্রাম দেওয়া আছে, এটি তোমরা ভালো করে দেখে নিও। তারপরে দেখো কি বলা আছে নিচের দিকে এখন হচ্ছে যে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে এখানে রয়েছে হচ্ছে যে বাস্তব, যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বিধি। তো এখানে কিছু বিধি দেওয়া আছে, যেমন এক নঙে কি বলা আছে, এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা এবং এ বি বাস্তব সংখ্যা, অর্থাৎ যদি এ এবং বি দুটি আলাদা অঙ্ক বা সংখ্যা থাকে, তাদের যোগফল কি, তাদের যোগফল হচ্ছে যে একটি বাস্তব সংখ্যা এবং গুণফল কি, গুণফল একটি বাস্তব সংখ্যা। তারপরে রয়েছে আবার দেখো এ ও বি বাস্তব সংখ্যা হলে কি হয়, এ ও বি বাস্তব সংখ্যা হলে হচ্ছে যে a প্লাস ভি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, a প্লাস ভি ইজ ইকুয়াল টু বি প্লাস এও কিন্তু লেখা যায়। অর্থাৎ দুইটি সংখ্যার যদি স্থান বিনিময় করে যোগফলের পার্থক্য দেখানো হয় সমীকরণের সাহায্যে, তখন কিন্তু তা সমান হয়। তারপরে দেখো গুণফলকেও কি করা যায়, গুণফলকেও স্থান বিনিময় করলেও মান কিন্তু একই থাকে বা ফল একই থাকে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে যদি তিনটি সংখ্যা রয়েছে, এখানে দেখো এবিসি সংখ্যা হলে, এবিসি কোন সংখ্যা হলে, এবিসি যদি বাস্তব সংখ্যা হয় তখন কি হয়, তখন হয় হচ্ছে যে দেখো কি দাঁড়ায়, এই যে রয়েছে এ প্লাস বি, তারপরে বন্ধনীর বাইরে কত সি, তারপরে কত এ প্লাস, তারপরে এই হচ্ছে বি প্লাস সি। তো এখানে কিছু নিয়ম রয়েছে, এগুলো তোমাদের হচ্ছে যে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করানোর সময় এই বিধিগুলো কিন্তু কাজে আসবে। তো দেখো তারপরে নিচে কি রয়েছে, নিচে হচ্ছে যে বাস্তব সংখ্যার অসমতা সংক্রান্ত বিধি। এখানে হচ্ছে যে কিছু বিধি দেওয়া আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। এগুলোতে হচ্ছে যে বোঝানোর তেমন কিছুই নেই, সাথে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা হচ্ছে যে পরবর্তীতে সমাধান করাবো। অনুশীলনের যে মূল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যে পর্ব আসবে যখন, তখন হচ্ছে যে এগুলো সমাধান করানোর চেষ্টা করবো। তারপরে কি রয়েছে, তারপরে এখানে রয়েছে হচ্ছে যে দশমিক ভগ্নাংশ। কোন ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশনস। তো দেখো এখানে কি বলা আছে, আমরা জানি প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এক্সাম্পল দেওয়া আছে, দেখো 2 ইজ ইকুয়াল টু 2.0। এখানে 2 কি, 2 হচ্ছে একটি বাস্তব সংখ্যা, তাকে কি করা হয়েছে, তাকে দশমিকে প্রকাশ করা হয়েছে বা ডেসিমালে প্রকাশ করা হয়েছে। ডেসিমাল ফ্র্যাকশনস বা দশমিক ভগ্নাংশ যেটি রয়েছে, এখন দেখো এই যে দশমিক দিয়েছি 2.0, এখানে 2 যত রয়েছে, এই যে দেখো দশমিকের কোন সাইডে, দশমিকের এই যে ডান দিকে যদি শূন্য থাকে, দশমিকের ডান দিকে যদি শূন্য থাকে, অন্য কোনো সংখ্যা যদি না থাকে, তখন কিন্তু সেই শূন্য কোনো নির্দিষ্ট মান প্রকাশ করতে পারে না। দশমিকের যে এই যে বাম দিকে যে অংশ থাকে, মূল অংশটি, পূর্ণ অংশটি, সেটি কিন্তু মান প্রকাশ করে। তার ফলে এখানে যেহেতু 2 রয়েছে, এই সাইডেও কিন্তু 2 রয়েছে, এখানে কিন্তু মান বৃদ্ধি পায়নি। তো সেই কারণে সমীকরণ লিখলেও এখানে ভুল হবে না, সমীকরণ দিয়ে দুটিকে সমান দেখানো যাবে। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে যে দশমিক ভগ্নাংশ 3 প্রকার। দশমিক ভগ্নাংশ কয় প্রকার, দশমিক ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, সসীম, আবৃত এবং অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে কোন সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে। তো সসীম সংখ্যক অঙ্ক বলতে কি বোঝানো হয়েছে, যেমন ধরো আমি লিখলাম হচ্ছে যে 0.1632। এই হচ্ছে যে আমি সংখ্যাগুলো দশমিকের ডান দিকে যে অংশগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমি গণনা করে শেষ করতে পেরেছি, যার ফলে এটি সসীম বা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে, তাই এটিকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি এমন হতো যে এই যে দেখো 2 পরে 1, 5 এরকম আরো অনেক সংখ্যা আসতো যে আমি গণনা করে শেষ করতে পারতাম না, ক্যালকুলেটরে হচ্ছে যে জায়গা হতো না, তখন এটি কি হয়ে যেত, তখন হচ্ছে যে এটি অসীম দশমিক ভগ্নাংশ হয়ে যেত। তো তারপরে দেখো আবার কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে, আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলোর সব অথবা পরপর থাকা কিছু বারবার আসতে থাকে, অর্থাৎ রিপিট যদি হয়, যে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তখন সেটি হচ্ছে কোন ধরনের ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। তারপরে দেখো কি বলা আছে 6 নং পৃষ্ঠায়, 6 নং পৃষ্ঠায় হচ্ছে যে অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, এটি ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে।